আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সিনিয়র আইনজীবী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। এ সময় তারা বলেন, হাসান আরিফ দেশের অগ্রগতি, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে গেছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সিনিয়র আইনজীবী এএফ হাসান আরিফ, যার দীর্ঘ কর্মময় জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার প্রিয় প্রাঙ্গণও বলা যায় এই অঙ্গন। প্রিয় সেই কর্মস্থলে যখন হাসান আরিফের মরদেহ আনা হয়, তখন তার সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন, তার মধ্যে ইনি একজন অন্যতম, এবং এনাকে হারিয়ে দেশও একজন খুব মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। সবসময় ধর্মনিরপেক্ষ ছিলেন, গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল। পরে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ এবং বারের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক আইনজীবী জানাজায় অংশ নেন। পরে তাকে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানান তারা। তার সাবমিশন এগুলো অনুকরণীয়। সুতরাং এরকম একজন আইনজীবী আমাদের থেকে চলে যাবে, এটা আমরা চিন্তাও করতে পারি নাই। এই সরকারের শুধু তিনি উপদেষ্টা হিসেবেই নয়, তিনি একজন ভালো আইনজীবী হিসাবে এখানে প্রতিষ্ঠিত ছিলেন। তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতেও কখনো তাকে রাগ করতে গিয়েছে আমরা কখনো দেখিনি, এবং সহকর্মীদের সঙ্গে, তার জুনিয়রদের সঙ্গে কখনো তাকে আমরা রাগ করতে কোনো দেখিনি। শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি অত্যন্ত উদার এবং মানবিক ছিলেন। তিনি সাধারণ মানুষের আইনঙ্গনে ন্যায় বিচারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরকম একজন প্রাজ্ঞ আইনজীবী পেতে হয়তো আমাদের অনেক সময় লাগবে। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। মরহুম হাসান আরিফের মেয়ে কানাডা থেকে দেশে ফেরার পর সোমবার তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগেই শুক্রবার রাতে ধানমন্ডির বাইতুল আমান জামি মসজিদে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা 3:30টায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার থেকে উপকূলীয় এলাকাগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আজ আরও বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এদিনে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বরিশাল, খুলনা সহ বেশ কিছু জেলায়। এদিকে নিম্নচাপ তীব্র হলে কদিন বিরতি দিয়ে 24 ও 25 ডিসেম্বর বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল কুয়াশাচ্ছন্ন রয়েছে। আমাদের সাগরে একটা নিম্নচাপ আছে, সেটার কারণে আমাদের মেঘগুলা আমাদের ল্যান্ডের দিকে আসছে। কয়রা খুলনার একটা জায়গা যেখানে 7 মিলিমিটার বৃষ্টি আমরা রেকর্ড করেছি। বরিশাল এবং ভোলায় উল্লেখযোগ্য পরিমাণ 1 মিলিমিটার। নিম্নচাপের প্রভাব থাকলেও সেটা কমে যেতে পারে, কিন্তু নিম্নচাপ সাগর থেকে কিন্তু শেষ হবে না। ওটার প্রভাব তখনও সাগরে থাকবে, এবং আমাদের সিগন্যাল 1 নম্বর যেহেতু আছে আমাদের সকল সমুদ্র বন্দরের জন্য 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। হয়তো বা পরবর্তী দিন বা তার পরবর্তী দিন খুব কাছাকাছি সময়ে আমাদের সিগন্যালটা 3 নম্বর হতে পারে। আর কয়েক ঘন্টা পরই গানে গানে মেতে উঠবে রাজধানীর আর্মি স্টেডিয়াম। বিখ্যাত সঙ্গীত কিংবদন্তি রাহাত ফাতে আলী খান আর দেশীয় ব্যান্ড শিল্পীদের বাজনার তালে মুখরিত হবে গোটা এলাকা।
ছাত্র জনতার জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আয়োজিত কনসার্ট ইকোজ অব রেভলিউশনের অপেক্ষায় ঢাকা। কনসার্টের টিকিট কাটতে মানুষের লাইন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জমকালো আয়োজন, লাইটিং, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে সবকিছু মিলিয়ে প্রস্তুত আর্মি স্টেডিয়াম। পারফরমেন্সকারী ব্যান্ডগুলো ইতিমধ্যে তাদের রিহার্সাল সেরে নিয়েছেন। সব ধরনের সাউন্ড কোয়ালিটি চেক করা হয়েছে। অলরেডি আয়োজন সম্পূর্ণ শেষ। আমরা বিকাল 4টা থেকে এনটিভি অন ইয়ারে যাবে। দর্শক যারা টিকিট কেটে আসতে পারেননি তারা বাড়িতে বসে এই কনসার্টটা উপভোগ করতে পারবেন। ভিআইপি, সামনের সারি এবং সাধারণ গ্যালারি, স্টেডিয়ামের প্রতিটি কোনায় কোনায় নেওয়া হয়েছে নিরাপত্তা বলয়। খোলা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। স্বেচ্ছাসেবকদের সাথে একসাথে কাজ করে যাচ্ছেন এনটিভির সম্প্রচার কর্মীরাও। জুলাইতে আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছে, কিন্তু তাদের দায়িত্বটা এখানে শেষ হলো, আমাদের দায়িত্বটা এখনো শেষ না। তাদের প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব বাকি। তো এখানে আমরা বেশ কিছু মানুষের মনোরঞ্জনের ব্যবস্থা করছি। এই মনোরঞ্জনের মধ্য দিয়ে আসলে অনেকের আহতদের পরিবারে আমরা টাকা পৌঁছে দিব। এই যে নতুন যে প্রজন্ম আসছে একের পর এক, যে তারুণ্য, তাদের সঙ্গে এনটিভি আছে। এনটিভির যে কোনো প্রযোজনাই হচ্ছে তারুণ্যের সঙ্গে। রাহাত ফতেহ আলী খান সহ দেশের জনপ্রিয় শিল্পীদের সরাসরি দেখতে এবং শুনতে বিকেল 3টা থেকে খোলা হবে মূল গেট। বিকেল 4টা থেকে আর্মি স্টেডিয়ামে প্রবেশমুখের পার্শ্ববর্তী বনানী এয়ারপোর্ট আর্মি গলফ ক্লাবের পাশের এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল নেওয়া হবে না। কনসার্ট থেকে উপার্জিত অর্থ ব্যয় করা হবে জুলাই আগস্টে পরিবার এবং আহতদের চিকিৎসার্থে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কনসার্টের খবর জানতে যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। প্রথমে যাব আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, অনুষ্ঠানে কোন কোন শিল্পী গান পরিবেশন করবেন আর কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আফসানা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমার পেছনে যে ঘটনাগুলো ঘটছে সেটি অবশ্যই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে একদম সর্বশেষ অবস্থা। আমরা যদি দেখি যে প্রত্যেকটি আসন বিন্যাস কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। 3টা থেকে খুলে দেওয়া হবে। 3টা থেকে অসংখ্য মানুষ কিন্তু বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, যেটি আপনিও বারবার বলছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু জনপ্রিয় কাওয়ালি এবং রাগ সঙ্গীত শিল্পীতে যিনি সিদ্ধহস্ত, সেই রাহাত ফতেহ আলী খান, যিনি নুসরাত ফতেহ আলী খানের ভাবধারায় এসেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে নুসরাত ফতেহ আলী খানের পরে তিনি আধুনিক যে গানের সংমিশ্রণ, যে সেই বিষয়গুলোকে তুলে এনেছেন, যেটি কিন্তু তরুণ সমাজের কাছে প্রচুর পরিমাণ জনপ্রিয় হয়েছে। এই কারণে পুরো উপমহাদেশ শুধু নয়, সারা পৃথিবীর কাছেও কিন্তু তিনি বেশ জনপ্রিয় রয়েছেন। এই কারণে এই জায়গাগুলোতে প্রচুর সাড়া পড়বে এমনটাই ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে পুরো আনাচে কানাচে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন কালো পোশাক পরিহিত যারা রয়েছে স্বেচ্ছাসেবক, তারা কিন্তু পুরো জায়গাটার নিরাপত্তার দায়িত্ব নিয়ে গেছেন। এনটিভি যেহেতু এই সম্প্রচার পার্টনার, এনটিভির যে সম্প্রচার কর্মীরা আছেন তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন বাংলাদেশের প্রান্তে থেকেও এই রাহাত ফতেহ আলী খানের সুরের মূর্ছনায় বিমোহিত হওয়া যায়, সে বিষয়গুলো তারা দেখছেন। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে 3টা যেহেতু গেট খুলে দেওয়া হবে, এটা 3টি স্তরের এখানে জায়গা রয়েছে। তার মধ্যে প্রথম যে স্তর সেটি হচ্ছে ভিআইপি, তার পরবর্তীতে সম্মুখ সারি, তারপরে আমরা গ্যালারির যে অবস্থা সেটি আমরা দেখতে পাই। পাশাপাশি জানিয়ে রাখি যে এখানে আর্মির সাথে সাথে অন্যান্য যে বাহিনী রয়েছে, পুলিশ, র্যাব এবং আনসার, তারা প্রত্যেকে কিন্তু এখানে একটি সেন্ট্রাল কোঅর্ডিনেশন টিম রয়েছে। সেই কোঅর্ডিনেশন টিম আমাদের পাশে অবস্থিত, সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি। যেহেতু জুলাই যে গণহত্যা হয়েছে, জুলাই আগস্ট যে রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনের ইকোজ এখানে প্রতিধ্বনিত হবে, সে কারণে আশা করা হচ্ছে যে অসংখ্য মানুষ তাদেরকে স্মরণ করবেন এবং এই মনোমুগ্ধকর কনসার্ট উপভোগ করবেন। আফসানা, এখন যাব আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, আপনি বাইরে আছেন, তো বাইরের পরিবেশ কেমন দেখছেন? টিকিট বিক্রি কি শেষ হয়েছে? ওখানকার কেমন মানুষজন সেখানে সমাগম হয়েছে? আফসানা, আকাশ একদম মেঘলা। এই মেঘলা আকাশের মধ্যেই একটু পরেই এই স্টেডিয়ামের ভেতরে সুরের যে মূর্ছনা সেটি শুরু হবে। সেই সুরের মূর্ছনা উপভোগ করতে এরই মধ্যে
বেলা প্রায় 1টার পর থেকেই আমরা এই গেটে যখন অবস্থান নেই তারপর থেকেই যারা টিকিট কেটেছেন তারা এখানে আসা শুরু করেছেন এবং ভেতরে এখন পর্যন্ত ভেতরেও অনেকে প্রবেশ করেছেন। এখানে আয়োজকদের পক্ষ থেকে দুটি আলাদা গেট করা হয়েছে। এই গেটটি দিয়ে শুধুমাত্র নারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আরেকটি গেট রয়েছে যেখানে শুধুমাত্র পুরুষদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই কনসার্টকে নির্বিঘ্ন করতে, একেবারে বিশৃঙ্খলা মুক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা সহ অন্যান্য যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সশস্ত্র সেনা সদস্যরা পুরো আর্মি স্টেডিয়ামের চারপাশে অবস্থান করছেন, পুলিশ সদস্যরা অবস্থান করছেন, মিলিটারি পুলিশ যারা রয়েছেন তারা অবস্থান করছেন। এর বাইরে সাদা পোশাক সহ অন্যান্য আরও যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারাও তৎপর রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। গত কিছুদিন আগে এই স্টেডিয়ামে আতিফ আসলামের একটি কনসার্ট হয়েছিল। সেই কনসার্টটিকে ঘিরে বেশ কিছু বিশৃঙ্খলার অভিযোগ এসেছিল। তখন যারা কনসার্ট উপভোগ করতে এসেছেন তাদের পক্ষ থেকেও অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়। সেই ধরনের কোনো অব্যবস্থাপনা যাতে না হয় সেজন্য এবার আয়োজক যারা রয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তার জন্য আপনার বিমানবন্দর থেকে যারা গুলশানে যাবেন তাদেরকে এই রাস্তাটি এড়িয়ে যেতে বলা হয়েছে এবং এরই পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে সেটির বেশ কয়েকটি প্রবেশ পথ একেবারে ভাড়া টোল যে দেওয়া হতো সেই টোল ফ্রি করে দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে কোনো ধরনের দুর্ভোগ ছাড়া ঢাকাবাসী সহ যারা রাহাত ফতেহ আলী খানের ইকোজ অফ রেভলিউশন কনসার্টটি উপভোগ করবেন তাদের জন্য। জুলাই আগস্টে ছাত্র জনতার হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। তিনি বলেন, দ্রুত অটোরিকশা নিয়ন্ত্রণ করা না গেলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। এক ব্রিফিংয়ে তিনি এসব জানিয়েছেন। পার্থক্য থাকতে পারে, কিন্তু এই মত পার্থক্য সমাধানের জন্য থাকতে পারে, কিন্তু এই মত পার্থক্য সমাধানের জন্য কোনো মারামারি বা অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অচিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা, আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না। তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে, ট্যাক্সের আনতে হবে। আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন অথচ ট্যাক্স দিবেন না, এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম কিছু। সো এই ব্যবস্থাও নিতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন না। গাজীপুর মহানগরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16 কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার আন্দোলন শুরু করলেও যৌথ বাহিনী সন্ধ্যায় তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। আজ পুনরায় শ্রমিকরা একই দাবিতে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। মহাসড়ক অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এলাকা ও কালিয়াকৈর ধামরাই আঞ্চলিক সড়কে যোগাযোগ স্বাভাবিক রয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের ব্যাংকিং খাত এবং মূল্যস্ফীতি সহ আর্থিক খাত সংশ্লিষ্ট তথ্যের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত দিনের মতো কোনো কারচুপি করছে না বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালামনাক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, গত 15 বছর ধরে আর্থিক খাতের অনেক ভুল তথ্য দিয়ে এক ধরনের তথ্য বিভ্রাট তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কোনো তথ্য লুকিয়ে রাখতে চায় না বলেও জানান তিনি। সালেউদ্দিন আহমেদ বলেন, শেয়ার বাজারের দুরবস্থার জন্য যারা কারসাজিদের পাশাপাশি নিয়ন্ত্রণ সংস্থাও দায়ী। এছাড়া ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারকে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা অর্থনীতিতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এখনকার বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ।
5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।